হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। অধ্যায়টা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিশ্লেষণ। আমরা শিখবো হচ্ছে অনুপাত বিশ্লেষণ নামে। এই অধ্যায় থেকে 100% আমাদের কোশ্চেন আসবে। তো এই অধ্যায়ে আমাদের অনেকগুলো অনুপাতের সূত্র আছে, প্রায় 25 থেকে 30টা। দক্ষতা অনুপাত, স্বচ্ছলতা অনুপাত, বাট আমরা এগুলোতে যাবো না। আমি তোমাদেরকে শর্টকাট ভাবে 8 থেকে 10টা সূত্র দিব। এই 10টা সূত্রের মধ্যে তুমি বোর্ডের কমন পাওয়া যাবে, ঠিক আছে? তার মধ্যে আমি কয়েকটা সূত্র এখানে দেখাচ্ছি যেগুলো 100% আসবে। আপাতত আজকে 5টা দিচ্ছি, নেক্সট ক্লাসে আবার দিব কিছু। প্রথম হচ্ছে আমাদের চলতি অনুপাত। প্রথম অনুপাতটার নাম কি? চলতি অনুপাত। এই চলতি অনুপাতের সূত্র হচ্ছে মূল চলতি সম্পদ বা মূল চলতি দায়। এখানে মোট লেগে নাই, তোমরা বুঝে নাও। মোট চলতি সম্পদ বা মূল চলতি দায়। তো চলতি সম্পদ গুলা কি কি, চলতি দায় গুলা কি কি, এটা আমাদের বের করতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে দিচ্ছি, কষ্ট করে বের করা লাগবে না। ক্লিয়ার? সো এখানে আমাদের চলতি সম্পদ গুলা কি কি আছে? চলতি সম্পদ তোমাদের সবাই ধারণা আছে, তাই না? আলোচনা করলাম না, পরে একবার আলোচনা করব। নগদান, প্রাপ্য হিসাব বা দেনাদার, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, ব্যাংক জমা বা ব্যাংক, সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ। এগুলাকে বলা হয় কি? আরেকটা আছে বকেয়া আয়, আমি দিব না, কারণ যেগুলো আমার আসবে সেগুলো আমি দিচ্ছি। তাহলে এগুলাকে বলা হয় কি? চলতি সম্পদ। তাহলে আর চলতি সম্পদ আমার খুঁজে বের করা লাগবে না, এতটুকু মুখস্থ করলে হবে না। ক্লিয়ার? তারপর আসি মূল চলতি দায়। মূল চলতি দায় কিভাবে বের করবো? আমরা যদি এটা পারি, আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেয়ামিল পারবো, এই পরীক্ষা অর্থাৎ লেনদেন পারবো। তারপরে আমাদের তোমাদের একটা আছে কার্যপত্র পারবা। আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা আছে প্রাপ্তি প্রদান, ওটাও পারবা। সো ভালো করে খেয়াল করি। তো এই দুইটা যদি পারো, তোমার যদি একটা প্লাস পয়েন্ট, এই দুইটার সাথে আরো দুইটা সূত্র রিলেটেড, এই দুইটা পারলে তুমি বাকি দুটো পারবে। এবং এই 5টা সূত্র বলতে তুমি লিখিত নাও যে আসবে। দ্বিতীয় সূত্র, সরি, মোট চলতি দায়। মোট চলতি দায়ের মধ্যে কি কি থাকে? প্রদেয় হিসাব বা পাওনাদার, ঋণ বা ব্যাংক ঋণ, প্রদেয় বিল বা প্রদেয় নোট, বকেয়া খরচ, ব্যাংক জমাতিরিক্ত। এর সাথে এটা থাকতে পারে যে অগ্রিম বাদ, আমি এটা বাদ দিয়ে দিলাম কারণ এগুলা খুব কম থাকি না। তাহলে আমি এখানে চলতি অনুপাত পাইতে হলে আমার চলতি সময় চলতি দায় জানতে হবে। আমার এই দুটো হচ্ছে এতটুকু। আর আমি যদি এটা মুখস্থ করতে পারি, নিচের গুলো অটোমেটিকলি কি হবে? হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে আমাদের আছে তড়িৎ অনুপাত, ত্বরণ অনুপাত, তারণ্য অনুপাত, অগ্নি অনুপাত, অ্যাসিড অনুপাত, দ্রুতি অনুপাত নির্ণয় করো। সবগুলো একই কথা, সবগুলো কি একই কথা। এক এক সময় এক একটা নাম দিয়ে আমাদের কোশ্চেনটা দিবে। সো আমরা যেটা দেয় সূত্রটা হচ্ছে তড়িৎ সম্পদ বা চলতি দায় বা তড়িৎ দায়। তড়িৎ সম্পদ বা মোট চলতি দায় বা তড়িৎ দায়। এখন আসো তড়িৎ সম্পদ কি, এটা আমি দেখাই দিচ্ছি। এই যে দেখো তড়িৎ সম্পদ বের করার নিয়ম হচ্ছে মূল চলতি সম্পদ। এই যে আমি যে চলতি সম্পদ গুলো আছে এগুলো সব কোশ্চেনে দেওয়াই থাকে, সব যোগ করে যেটা হবে সেটাকে বলা হয় মোট চলতি সম্পদ। এটা যোগ ফলটা বসাবো, কারণ এটা ক করার সময় বা খ করার সময় পাবে। তো চলতি সম্পদটা বসাই দিব। বসানোর পরে সেখান থেকে এই চলতি সম্পদের মধ্যে আরেক দুটা সম্পদ আছে, সমাপনী মজুত পণ্য আর অগ্রিম খরচ। এই দুটো আমি মাইনাস করি। তাহলে মোট চলতি সম্পদের থেকে অগ্রিম খরচ আর সমাপনী এই দুটো কিন্তু চলতি সম্পদ, এটা এদিকে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে চলতি সম্পদ থেকে অগ্রিম খরচ আর সমাপনী মজুত পণ্য বাদ দিলে যেটা থাকে সেটাকে বলা হয় কি? তড়িৎ সম্পদ। এরপর আসি তড়িৎ দায়। তড়িৎ দায়ের সূত্রটা দেখো, মোট চলতি দায়। এই যে তুমি যে চলতি দায় বের করলো, এটার যোগফল থেকে তুমি কি করবা? ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করবে। যে জায়গাটা হয় সেটা এখানে বসে দেবো, শেষ। 3 নম্বর সূত্র, কার্যকরী মূলধন অনুপাত অথবা চলতি মূলধন অনুপাত, দুইটা কি? অনেক সময় কথা বলেছে কার্যকরী মূলধন নির্ণয় করো, তাহলে শুধু এতটুকু বাই করবা, চলতি টাকা বাদ দিয়ে লেগে আছে। কিন্তু আমাদের যদি বলা হয় অনুপাত, কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত নির্ণয় করো, সূত্রটা হচ্ছে কার্যকরী মূলধন। এটা সূত্র হচ্ছে চলতি সম্পদ মানে চলতি টাকাকে বলে কি? কার্যকরী মূলধন বা চলতি মূলধন। ক্লিয়ার? আমি চলতি মূলধন বা কার্যকরী মূলধন না দিয়ে ডাইরেক্ট সূত্র লিখে দিচ্ছি। মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়, এটা তুমি এখানে পাইছি যেটা, তাহলে বসে দিবা বা চলতি দায়। তার মানে এই একটা দিয়ে 3টা সূত্র শেষ। আমি 4 নম্বর যে সূত্রটা দিচ্ছি সেটা হচ্ছে মোট লাভ বা মুনাফা অনুপাত। মোট লাভ বা মুনাফা অনুপাতের সূত্র হচ্ছে মোট লাভ বা নিট বিক্রয় ইনটু 100। এই মোট লাভটা দেওয়া থাকে না, বাই করে নিতে হয়।
মোট লাভ বাই করে নিয়ম তিনটা। বিক্রি বিক্রয় থেকে আমি বিক্রিত পণ্যের ব্যয় ভাগ দিব, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় ভাগ দিব। যদি বিক্রিত পণ্যের ব্যয় না দেওয়া থাকে তাহলে আবার দুইভাবে দেওয়া থাকে পার্সেন্টেজ। দেখা যাবে বিক্রয়ের উপর 10%, 15%, 20%, অথবা দেখা যাবে বিক্রিত পণ্যের উপর। দুইটার উপর পার্সেন্ট দিয়ে বলতে চাই মোট লাভ বাই করতে হবে। একটা হচ্ছে বিক্রয়ের উপর বলবে 10%, একটা বলবে কি বিক্রিত পণ্যের উপর। দুইটার মধ্যে একটা চাই। এখন যদি আমরা বিক্রয়ের উপর অনুপাত চাই, পার্সেন্ট চাই, তাহলে আমার মোট লাভ বাই করার নিয়ম বিক্রয়ের উপর যদি পার্সেন্ট দেওয়া থাকে, বিক্রয় ইনটু বিক্রয় দেওয়া থাকে কোশ্চেন ইনটু উপরে যত পার্সেন্ট বলবে তত, যেমন 10%, 20% বলছে সে 10 আর নিচে 100। তো মোটটাকে বিক্রয়কে আমি 10 দ্বারা গুণ করবো, 100 দ্বারা ভাগ করবো, যেটা হয় সেটা হচ্ছে কি মোট লাভ। এখন তুমি বলো স্যার বিক্রিত মানে ব্যয় নেই, ওকে এই যে বিক্রয় থেকে তোমার বিক্রিত দেওয়া লাগবে, বিক্রয় থেকে এই যে মোট লাভ ব্যয় করতে পারবে বিক্রিত মানে ব্যয়, তাই না? আরেকটা হচ্ছে যদি বিক্রিত মানে ব্যয়ের উপর বলে, তাহলে আমার সূত্র হবে সেম সূত্র, জাস্ট খালি এই শতকরা হারটা নিচে যোগ হয়ে যায়। বিক্রয় গুণ শতকরা হার, নিচে হচ্ছে 100 প্লাস শতকরা হার। ক্লিয়ার? পরের সূত্র চাইছে আমাদের নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাতের সূত্র হচ্ছে নিট লাভ বা নিট বিক্রয় ইনটু 100। এখন তুমি বলতে পারছো নিট লাভ কিভাবে বাই করবে? নিট লাভ বাই করার নিয়ম হচ্ছে দুইটা। একবার সহজ, তোমাদের কোশ্চেনে যেতে পারে। নিট লাভ বাই করার নিয়ম হচ্ছে মোট লাভের সাথে তুমি পরিচালন ব্যয়টা বিয়োগ করে দিবা। কি করে দিবা? কোশ্চেনে লিখে দেবো পরিচালন ব্যয়। আর যদি পরিচালন আয় থাকে না যোগ করে দিবা, তাহলে নিট লাভ বাই করার নিয়ম হচ্ছে মোট লাভ যোগ পরিচালন আয় বিয়োগ পরিচালন ব্যয়। নিট লাভের সূত্রটা কি? মোট লাভ যোগ পরিচালন আয় বিয়োগ পরিচালন ব্যয়। অনেক সময় শুধু পরিচালন ব্যয় দেয়, তাহলে কি নিট লাভ মোট লাভ মাইনাস পরিচালন ব্যয়। আমি যদি এটা পারি এই 5টা সূত্র হয়ে যাবে। আর এই 5টা সূত্র যদি পারো তোমাদের 100% যে কোনো সৃজনশীলের 6 নাম্বার কমসে কম তোমরা পেয়ে যাও। কোনো সমস্যা আছে বুঝতে? শিওর?